বকখালির সবকিছু খালি হয়ে গেছে। এই মুহূর্তে আমরা পৌঁছে গেলাম নামখানা স্টেশন। 300 টাকায় সুন্দর একটি হোটেলে থাকার সুযোগ, এক রাত দুদিনে বকখালি ভ্রমণ। বকখালি আপনারা ঘুরতে আসতে চাইছেন, আপনারা চাইছেন একটা কম বাজেটের হোটেলের ঠিকানা। আমি কিন্তু আজকে সম্পূর্ণ তথ্য দেবো আমার এই ভিডিওতে। আলু পোস্ত, পাঁপড় আর চাটনি গরমে ছুটি কাটানোর জন্য বা বর্ষাকালে ছুটি কাটানোর জন্য বা অন্যান্য সময় ছুটি কাটানোর জন্য বকখালি কিন্তু বাঙালিদের একমাত্র ভ্রমণের সেরা ঠিকানা। আজকে মে মাসের 26 তারিখ। সবুজ প্রকৃতি পরিবেশ, ম্যানগ্রোভ জঙ্গল, খুব সুন্দর। সুন্দরভাবে আপনারা দেখতে পারবেন শিয়ালদহ থেকে আমরা কিভাবে চলে আসলাম বকখালি ভ্রমণ করতে। তবে আজকে আমি দেখাবো প্রতিবারের মতো শিয়ালদহ স্টেশন থেকে আপনারা কিভাবে অল্প টাকায় বকখালি ভ্রমণ করবেন। ঘড়িতে সময় আপডেট ভোর 3:45। আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি শিয়ালদহ স্টেশনের বাইরে। এখান থেকে এখন আমরা স্টেশনের ভেতরে প্রবেশ করলাম। শিয়ালদহ সাউথ সেকশন থেকে আপনারা নামখানা লোকাল ট্রেন পেয়ে যাবেন। ম্যাক্সিমাম ট্রেনগুলো কিন্তু লক্ষ্মীকান্তপুর হয়ে তারপর নামখানার স্টেশন পৌঁছে যায়। আমাদের ট্রেন রয়েছে ভোর 4টেয়, প্ল্যাটফর্ম দিয়েছে 15 নম্বর। আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা বকখালি পৌঁছানোর জন্য 7টা 14 ট্রেনটা ধরবেন। এটা কিন্তু একদম বেস্ট টাইম, সকাল 7টা 14। এখন ঘড়িতে সময় 3:52। আমরা কিন্তু ট্রেনের কম্পার্টমেন্টে উঠে পড়েছি। ট্রেনের কম্পার্টমেন্ট ভোরবেলায় অনেকটাই খালি থাকে। 61 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা কিন্তু পৌঁছে গেলাম লক্ষ্মীকান্তপুর। এখানে ট্রেনটি 10 মিনিট হল্ট করবে, তারপর কিন্তু আবার রওনা দেবে আমাদের গন্তব্য নামখানা স্টেশনের দিকে। এই মুহূর্তে কিন্তু আমরা পৌঁছে গেলাম নামখানা স্টেশন। ঘুরতে সময় বলছে সকাল 7টা 5 মিনিট। আমি কিন্তু পৌঁছে গেলাম নামখানা স্টেশন। ভোর 4টা ট্রেন ধরেছিলাম বকখালি যাওয়ার জন্য শিয়ালদহ স্টেশন থেকে, এবং এখন আমরা কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে প্রথমে চলে যাব টোটো স্ট্যান্ডের দিকে, এবং কত টাকা টোটো ভাড়া পড়ছে বকখালি পৌঁছানোর জন্য সেটাও আপনাদের সাথে শেয়ার করে দেবো। আর এই ট্রেনটি কিন্তু আবারও পৌঁছে যাবে শিয়ালদহ স্টেশনে। এই ট্রেনটার টাইম রয়েছে সকাল 7টা 30। শিয়ালদার উদ্দেশ্যে রওনা দেবে নামখানা স্টেশন থেকে। আমি কিন্তু নামখানা স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে চলে এলাম। এখানে আপনারা অটো এবং টোটো স্ট্যান্ড দুটোই পেয়ে যাবেন। এখান দিয়ে আপনারা বাইরে জাস্ট বেরিয়ে আসলেই এদিকে কিন্তু চোখে পড়বে অসংখ্য টোটো স্ট্যান্ড। এখান থেকে আপনারা বকখালি, মৌসুমী আইল্যান্ড এবং লালগঞ্জ পৌঁছাতে পারেন। তবে আমার আজকে যাত্রা আপনাদেরকে শেয়ার করেছি বকখালি। চলুন আগে বকখালি পৌঁছানোর জন্য এখান থেকে কত টাকা ভাড়া চাইছে সেটা একটু জেনে নিই। আপনারা যদি নামখানা স্টেশন থেকে বাইরে বেরিয়ে এসে এখান থেকে অটো বা টোটো ধরতে চান, মাথা পিছু 60 টাকা ভাড়া নেবে বকখালি বাস স্ট্যান্ড পৌঁছানোর জন্য। আমি কিন্তু আপনাদেরকে সাজেস্ট করব এই রাস্তাটা দিয়ে জাস্ট 2 মিনিট বাইরে হেঁটে আসলেই মেন রোড থেকে আপনারা অটো পেয়ে যাবেন। 40 টাকা বিনিময়ে আপনারা পৌঁছে যেতে পারবেন বকখালি বাস স্ট্যান্ড, অথবা আপনারা চাইলে রোড বাস পেয়ে যাবেন যার ভাড়া নেবে মাথা পিছু মাত্র 30 টাকা। আমরা কিন্তু অটো করে পৌঁছাবো 40 টাকা ভাড়ার বিনিময়ে। বকখালি পৌঁছানোর সময় আপনাদের চোখে পড়বে হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ। এই ব্রিজটি কিন্তু খুবই সুন্দর। আর আমরা কিন্তু এখন এই মুহূর্তে বকখালি বাস স্ট্যান্ডের দিকে রওনা দিচ্ছি। বকখালি দূরত্ব হচ্ছে মেন রোড থেকে 27 কিলোমিটার। প্রতিবারের মতন আমরা এবারও হোটেল আশুতোষে থাকবো, কারণ বকখালিতে সবচেয়ে কম রেটে আপনারা রুম পেয়ে যাবেন 300 টাকা ভাড়ার বিনিময়ে। জাস্ট এই পথটা দিয়ে বাইরে বেরিয়ে চলে এলাম হোটেল আশুতোষ থেকে বাস স্ট্যান্ড মাত্র 1 মিনিটের দূরত্বে। এই মুহূর্তে আমি পৌঁছে গেলাম বকখালি, এবং বকখালি বাস স্ট্যান্ডের সামনে কিন্তু রয়েছে হোটেল আশুতোষ। প্রতিবারের মতন এবারও কিন্তু আমি হোটেল আশুতোষে রয়েছি। আজকে তারিখ হচ্ছে 26শে মে, এবং চলুন আপনাদেরকে একটা রুম শেয়ার করে দিচ্ছি যে রুমটা আমি নিয়েছি হোটেল আশুতোষ। এখানে কিন্তু গাড়ি পার্কিং করারও ব্যবস্থা রয়েছে। আপনারা যদি গাড়ি নিয়ে আসেন তাহলে কিন্তু গাড়ি পার্কিং করতে পারেন। তবে একটা কথা আপনাদেরকে মনে রাখতেই হবে, একমাত্র বকখালিতে 300 টাকায় আপনারা থাকতে পারবেন হোটেল আশুতোষে, যে হোটেলে আমি রয়েছি বা আমরা রয়েছি 3 জন বন্ধু। হোটেলে তো প্রবেশ করেছি, এবং রুমের ভেতরে প্রবেশ করতেই আপনাদেরকে ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি। রয়েছে ওয়েস্টার্ন প্যাটার্ন কোমোড, বেসিন, শাওয়ার, এবং এই রুমটা কিন্তু নন এসি রুম। রয়েছে 2টো চেয়ার, একটা টেবিল, এবং এদিকে রয়েছে সুইচ বোর্ড, আর রয়েছে একটা সুন্দর ফ্যান। মাথার সামনে রয়েছে একটা জানালা। এই রুমের ভেতরে কিন্তু হোটেল কর্তৃপক্ষ আপনাদেরকে 3 জনকে মাত্র শেয়ার করবে, এবং মাথা পিছু 100 টাকার বিনিময়ে আপনারা 3 জন 300 টাকায় থাকতে পারবেন গোটা একটা দিন। রয়েছে আয়না, এবং রুমটা যথেষ্ট বড় এবং নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন রুম। আমরা রুমে ফ্রেশ হয়ে এখন বাইরে চলে এলাম
টোটো করে 10 টাকা ভাড়ায় বিনিময়ে সি বিচে। এবং সি বিচটা আপনাদেরকে যদি দেখাই, খুব সুন্দর সি বিচ বকখালির, এবং এখানে বকখালির লেটারগুলোর কি অবস্থা হয়েছে একবার দেখুন। এটা অবশ্যই এখানকার যারা দায়িত্বে রয়েছে তাদের দেখা উচিত। এই মার্কেটটা খোলার সময় বৈকাল 4টে থেকে রাত্রি 10টা পর্যন্ত খোলা থাকে এবং এখানে নানান ধরনের সুস্বাদু খাবার আপনারা সংগ্রহ করতে পারবেন। তবে বকখালি ফেমাস আইটেম হচ্ছে মাছ ভাজা। বকখালির সব কিছু খালি হয়ে গেছে, কারণ লেটারগুলো খসে পড়ে গেছে, নাহলে ভেঙে গেছে। শুধু আই লাভটাই লেখা রয়েছে। চলুন আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আর এখানে যে দোকানপাটগুলো বসে বৈকাল 4টা থেকে রাত্রি 10টা পর্যন্ত, মাছ ভাজা স্টল, অন্যান্য খাবারের স্টল কিন্তু আপনারা এখানে পাবেন। সত্যি মনোরম, বাঙালির অন্যতম সেরা ঠিকানা বকখালি। আমি তো বহুবার এসেছি, আপনারাও আজকে আসুন, আপনারাও আমার ভিডিও দেখে আসতে পারেন। চলুন আপনাদেরকে একটু মার্কেটটা দেখিয়ে দিই। এই মার্কেট থেকে আপনারা চাইলে ঘর সাজানোর সামগ্রী নিতে পারেন, বাচ্চাদের খেলনা নিতে পারেন, এবং রাত্রেবেলা কিন্তু মার্কেটটা বেশ চমৎকার লাগে দেখতে। তবে আমি যেহেতু 1 ডে ট্যুর প্ল্যান করেছি, মানে একটা দিন থেকে আমি দ্বিতীয় দিন আবার বাড়ি ফিরে যাব, তাই আপনাদেরকে সকাল সকাল মার্কেটটা পরিদর্শন করে দিলাম। এবং এখন আমরা কিন্তু সমুদ্র সৈকতের সামনে চলে এসেছি। তবে বকখালি সমুদ্র সৈকত দেখতে হলে আপনাদেরকে বকখালি যে মার্কেট রয়েছে সেখান থেকে আপনাদের প্রায় 2 কিলোমিটার হেঁটে আসতে হবে। এই হচ্ছে বকখালি, বকখালির সমুদ্র সৈকত। সত্যি এক অসম্ভব অনুপ্রেরণা জায়গা। গরমে ছুটি কাটানোর জন্য, বা বর্ষাকালে ছুটি কাটানোর জন্য, বা অন্যান্য সময় ছুটি কাটানোর জন্য বকখালি কিন্তু বাঙালিদের একমাত্র ভ্রমণের সেরা ঠিকানা। বকখালি সি বিচ থেকে আমরা কিন্তু এখন এই মুহূর্তে চলে এলাম বকখালি বাস স্ট্যান্ডের দিকে। এখান থেকে আপনারা চাইলে কলকাতার বাস পেয়ে যাবেন। একদম ভোরবেলা থেকে কিন্তু বাস চালু হয়ে যায়। এখন আমরা দুপুরে যে খাবার খাবো সেই খাবারের হোটেলটা আপনাদের দেখিয়ে দিই। আদি বনশ্রী হোটেল, পাশে রয়েছে বনশ্রী হোটেল। দুটো হোটেলই কিন্তু খুব চমৎকার। আর এই রয়েছে বনশ্রী এসি হোটেলের মেনু কার্ড, একবার দেখে নিন। দুপুরে খাবার খাওয়ার জন্য আমরা কিন্তু বনশ্রী হোটেলে চলে এসেছি, যে হোটেলটা রয়েছে বাস স্ট্যান্ডের ঠিক অপোজিটে। এবং এই হোটেলটা কিন্তু টোটালি এসি। আপনারা কিন্তু এসি হোটেলে অবশ্যই দুপুরে খাবার খেতে পারেন। 90 টাকা ভেজ মিল, আর এগ মিল অর্থাৎ ডিম মিল হচ্ছে 110 টাকা, রুই মিল রয়েছে কিন্তু 130 টাকা, কাতলা মিল রয়েছে 190 টাকা। আমি কিন্তু এখন দুপুরে মেনু নিয়ে নিয়েছি ভেজ মিল। এখানে রয়েছে একটা তরকারি, এখানে আলু ভাজা, এখানে রয়েছে স্যালাড, আর রয়েছে এদিকে ডাল, আলু পোস্ত, পাঁপড় আর চাটনি। পাঁপড় চাটনিটা একবারই আপনারা পাবেন, এছাড়া বাদবাকি সবজি যতটা চাইবেন ততটাই পাবেন। আর এইটার দাম পড়ছে 90 টাকা। এই যে শুক্তো দিয়ে ভাতটা খাচ্ছি, সত্যি ভীষণ খুব সুন্দর, পুরো ঘরোয়া খাবার। আপনারা চাইলে আরো অন্যান্য হোটেল রয়েছে, খাবার খেতে পারেন। আর যদি মনে করেন যে এসি রুমে বসে খাবেন, তাহলে আদি বনশ্রী রয়েছে এবং বনশ্রী রয়েছে, দুটোর মধ্যে যেটা আপনারা চুজ করবেন। তো 90 টাকা আমাদের ভেজ মিলের দাম পড়লো। হোটেল আশুতোষ থেকে আমরা কিন্তু এখন বেরিয়ে পড়লাম লোকাল সাইট সিন গুলো ঘুরে দেখবো বলে। আপনারা কিন্তু অবশ্যই হোটেল আশুতোষ থেকে এখানে টোটো স্ট্যান্ড রয়েছে পেয়ে যাবেন, বা পরিচিত এখানে হোটেল আশুতোষের যিনি রাজুদা রয়েছেন মালিক, তাকে বললো এখানে আপনাদেরকে টোটো রিজার্ভ করিয়ে দেবে। একদম অল্প টাকায় কিন্তু আপনারা পাবেন হোটেল আশুতোষের সামনে থেকে টোটো করে লোকাল সাইট সিন ঘুরে দেখার জন্য। হেনরিজ আইল্যান্ড রয়েছে, রয়েছে ফ্রেজারগঞ্জ, এবং রয়েছে কার্গিল সি বিচ, আর রয়েছে কিন্তু সুন্দর একটি স্থান ইকো পার্ক। তবে মোট 5টি সাইট সিন এখানে আপনারা ঘুরে দেখবেন। চলুন আমরা পরপর আপনাদেরকে দেখিয়ে দেবো, দেখতে থাকুন। এবার মনে প্রশ্ন থাকতে পারে, মোট 5টি সাইট সিন ঘুরে দেখতে কতক্ষণ সময় লাগবে? টোটো দাদা কিন্তু আপনাদেরকে 2 থেকে আড়াই ঘন্টার সময় নেবে মোট 5টি সাইট সিন ঘুরে দেখানোর জন্য। আমরা হোটেল আশুতোষ থেকে রওনা দিলাম, আর ঘড়িতে এখন সময় বলছে সকাল 11:40। আপনারা চাইলে বিকেলের দিকেও লোকাল সাইট সিনগুলো ঘুরে দেখে নিতে পারেন। চলুন এখন এগোনো যাক এবং প্রত্যেকটি সাইট সিন আপনাদেরকে ঘুরে দেখাবো। তবে আমরা সাইট সিনের মধ্যে ইকো পার্কটা কিন্তু রাখছি না, কারণ ইকো পার্কটা দেখার মতন কিছু নেই। তো চলুন ঘুরে আসি। টোটোতে উঠে পড়েছি, কিন্তু আপনাদের সাথে শেয়ার করিনি যে আপনারা কত টাকায় টোটো রিজার্ভ করে ঘুরে দেখবেন লোকাল সাইট সিন। দেখুন এখানে কিন্তু বিভিন্ন ধরনের টোটো রয়েছে, এক একজনে এক এক রকম ডিমান্ড করে রিজার্ভে। তবে আমি যে টোটোতে রয়েছি এইখানে কিন্তু একদম অল্প টাকায় আপনারা ঘুরে দেখতে পারবেন। আচ্ছা, ভাড়া কত রয়েছে সেটা যদি বলি, রিজার্ভ ভাড়া কিন্তু 1 থেকে 5 জন, আপনারা যে কজনে থাকুন 5 জনের ক্যাপাসিটি রয়েছে টোটোতে। ভাড়া নেবে কিন্তু 250 থেকে 300 টাকা, মিনিমাম 300 টাকা ধরে আপনাদেরকে এগোতে হবে। তবে সিজনে কিন্তু অবশ্যই এই ভাড়াগুলো 500 টাকা হয়ে যায়। যখন সিজন হয় তখন কিন্তু টোটো রিজার্ভ ভাড়া 5 জনের 500 টাকা লাগবে।
এবং যদি অফ সিজন থাকে সেক্ষেত্রে 300 টাকায় আপনারা টোটো রিজার্ভ করে ঘুরে দেখে নিতে পারেন। এই মুহূর্তে কিন্তু আমরা হেনরিজ আইল্যান্ডের ভেতরে প্রবেশ করছি। দেখুন এই যে সাঁকোটা, এই সাঁকোটা আমরা পার করে সামনের দিকে এগিয়ে যাব। হেনরিজ আইল্যান্ড বকখালি 5টি সাইট সিনের মধ্যে এই সাইট সিনটি কিন্তু অন্যতম সাইট সিন, কারণ এখানে ম্যানগ্রোভ অরণ্য রয়েছে আর রয়েছে কিন্তু নীল সমুদ্র। সত্যি ভীষণ সমুদ্র সৈকতটা দেখতে ভালো লাগে এই হেনরিজ আইল্যান্ডে। আর এখানে 10 টাকা দিয়ে টিকিট কেটে নিতে হবে আপনাদেরকে, আর টোটো ভাড়া নেবে 10 টাকা। হেনরিজ আইল্যান্ডে আপনারা কোন সময় বা কোন মাসে আপনারা কিভাবে ঘুরে দেখবেন এটা কিন্তু এখানে তার বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে, আপনারা জাস্ট দেখে নিন। এখানে লেখা আছে কোন কোন মাসে কখন হেনরিজ আইল্যান্ড খোলা থাকে, কোন সময় বন্ধ থাকে, এখানে তার ডিটেলস দেওয়া রয়েছে। আর এই রয়েছে আমাদের টোটো, আর এখানে রয়েছে টিকিট কাউন্টার। এখান থেকে মাথাপিছু 10 টাকা দিয়ে আমাদের টিকিট কেটে নিতে হবে এবং টোটো ভাড়া নেবে 10 টাকা। তারপর আমরা এই লাইনটা দিয়ে আমরা এগিয়ে যাব আইল্যান্ডের দিকে। চলুন। হেনরিজ আইল্যান্ডে এখানে বিজ্ঞপ্তি রয়েছে চোরা স্রোত সমুদ্রে, তাই কাউকে নামতে না করা হচ্ছে। এই মুহূর্তে কিন্তু আমরা হেনরিজ আইল্যান্ডের ভেতরে প্রবেশ করলাম। প্রথমে দেখিয়ে দিলাম টিকিট কাউন্টার থেকে আপনারা টিকিট কেটে নেবেন এবং টিকিট সংগ্রহ করে হেনরিজ আইল্যান্ডের ভেতরে প্রবেশ করবেন। এখন কিন্তু এই মুহূর্তে বানি ওয়াচটারের সামনে দিয়ে আমরা এগিয়ে চলেছি, আর এই বানি ওয়াচটার থেকে কিন্তু আপনারা ম্যানগ্রোভ অরণ্য দেখতে পারবেন। আর এখানে সুন্দরী কমপ্লেক্স রয়েছে, চাইলে আপনারা এখানে থাকতে পারেন। অনলাইনে কিন্তু বুকিংয়ের সিস্টেম রয়েছে। চলুন ওয়াচ টাওয়ারে পরে উঠবো, আগে আপনাদেরকে একটু দেখিয়ে দিই হেনরিজ আইল্যান্ডটি। এই মুহূর্তে প্রবেশ করলাম হেনরিজ আইল্যান্ডে, যেখানে পার্কিং প্লট রয়েছে। এই যে টোটো দাদা আমাদের এখানে পার্কিং করে রাখবেন। আর আমরা ঠিক এই পথটা দিয়ে এগিয়ে আসলাম। টিকিট কাউন্টার থেকে 3 কিলোমিটার দূরত্বে রয়েছে হেনরিজ আইল্যান্ডের মেন প্রবেশদ্বার। আর এখানে কিন্তু আপনারা চাইলে অবশ্যই চা বিস্কিট খেয়ে নিতে পারেন। এখানে চা কফি বিস্কিট পাওয়া যায়, জল পাওয়া যায়। আর এখান দিয়ে জাস্ট আমরা ভেতরে প্রবেশ করব। তো যাই হোক, আপনারা অবশ্য বিকেলের টাইমও ঘুরে দেখে নিতে পারেন, বা চাইলে এই সময়টা ঘুরে দেখতে পারেন। এই সময়টা ঘুরলে একটু কষ্ট হবে, বিকেলের দিকে ঘুরলে একটু আপনারা আরাম করে ঘুরতে পারবেন। প্রচণ্ড রোদ, তাই মাথায় ছাতা দিয়ে আপনাদের সাথে কথা বলছি, কারণ অনেকটা রোদ উঠেছে। আজকে মে মাসের 26 তারিখ। এই পথটা ধরে আমরা সামনের দিকে এগিয়ে যাব, আর চারিদিকে পরিবেশটা কিন্তু জাস্ট অতুলনীয়। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে গাছপালাগুলো। আর এখানে কিন্তু রয়েছে এমন একটি সমুদ্র সৈকত যেখানে আপনারা নামতে পারবেন না, কারণ নামলে রয়েছে চোরা স্রোত, আপনাদের যখন তখন বিপদ হয়ে যেতে পারে। রোদ ব্যাপক পড়েছে, কারণ গরমটা চরম গরম রয়েছে। চলুন, এই জাস্ট আমি হেনরিজ আইল্যান্ড দিয়ে ভেতরে প্রবেশ করলাম। চারিদিকে সবুজ প্রকৃতি এবং এখানে কিন্তু সেই ধ্বংসস্তূপ এর আগেও আপনাদেরকে অনেক ভিডিওতে দেখিয়েছি। এখন সেটা আমি আবারও দেখছি, কারণ ঝড়ের সময় কিন্তু হেনরিজ আইল্যান্ডটি অনেকটা ক্ষয়ক্ষতি হয়। আর এই সেই সমুদ্র, কিন্তু অনেক ট্যুরিস্ট দেখছি সামনের দিকে এগিয়ে গেছে। তবে চোরাবালি থাকা সত্ত্বেও এরা যেহেতু কথা শুনছে না, বড় বিপদের একটা আশঙ্কা থাকতেই পারে। যেহেতু এখানে নথিপত্র দিয়ে দিয়েছিল, আপনাদেরকে দেখালাম। দুর্দান্ত মনোরম পরিবেশ। এবার চলুন আপনাদেরকে একটু দেখিয়ে দিই রেস্তোরাঁটা। এখানে কিন্তু আপনারা চাইলে থাকতে পারেন, এনাদের ওয়েবসাইট রয়েছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অনলাইনে আপনারা বুকিং করতে পারেন এবং এখানে থাকার জন্য নিজস্ব গাড়ি নিয়ে আপনাদের আসতে হবে, কারণ আশেপাশে কোনো দোকানপাট নেই বা টোটো বা অটোর কোনো স্ট্যান্ড নেই। তাই নিজস্ব গাড়ি নিয়ে আপনারা এই সুন্দরী কমপ্লেক্সে থাকতে পারেন। এই হচ্ছে এনাদের ওয়েবসাইট বা কন্ট্যাক্ট নম্বর শেয়ার করে দিলাম। চাইলে অবশ্যই নির্জন প্রকৃতি পরিবেশে পরিবারকে নিয়ে থাকতে পারেন। তবে পরিবেশ সত্যিই খুব সুন্দর। আর এখানে একটি ওয়াচ টাওয়ার রয়েছে, বানি ওয়াচ টাওয়ার, সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। সামনে 3টি রিসর্ট রয়েছে, গরান, হেতাল, সুন্দরী। এগুলো কিন্তু গাছের নাম, সেই নামে কিন্তু রয়েছে রিসর্ট। আর এই রেস্তোরাঁ থেকে আপনাদের খাবার অর্ডার দিয়ে খাবার খেয়ে নিতে হবে, যেহেতু চারিদিকে কোনো হোটেল বা দোকানপাট নেই। এই স্থানে সেই রকম মানুষরাই আসে যারা নেচার ভালোবাসে। আর এই রয়েছে বানি ওয়াচ টাওয়ার, এখানে কিন্তু কিছু রুম রয়েছে, এখানেও চাইলে আপনারা থাকতে পারেন। তবে এই ওয়াচ টাওয়ারের ওপরে উঠে আমাদের কিন্তু ম্যানগ্রোভ অরণ্যটা দেখতে
দেখতে হবে। চলুন আমরা উঠে পড়লাম এবং সুন্দর প্রকৃতি পরিবেশে আমরা ম্যানগ্রোভ অরণ্য দেখছি। আর এই পথটা দিয়ে কিন্তু আপনাদের আসতে হবে। আর এখানে রয়েছে কিন্তু মাছের ভেরি। এখান থেকে প্রচুর মাছ কিন্তু চাষ করা হয় এবং এখান থেকে মাছগুলো স্টোর করে চলে যায় বেনফিশ মৎস্য দপ্তরে। সেখান থেকে কিন্তু পশ্চিমবঙ্গে আনাচে কানাচে মাছ সাপ্লাই হয়ে থাকে, সেটা আপনাদেরকে দেখাবো। এখন আমরা রয়েছে কিন্তু ওয়াচ টাওয়ারের ওপরে, যেখানে আপনারা সুন্দর ম্যানগ্রোভ অরণ্য দেখতে পারবেন এবং প্রকৃতি পরিবেশ এনজয় করতে পারবেন। চারিদিকে সবুজ আর সবুজ, সত্যি এত চমৎকার লাগছিল দেখতে, মনে হচ্ছিল যেন এখানেই কয়েকটা ঘন্টার সময় কাটিয়ে যায়। বানি ওয়াচটার তো আমরা দেখে নিলাম, এবার চলুন আমাদের নেক্সট যে গন্তব্য রয়েছে সেখানে আমরা পৌঁছে যাব। লোকাল সাইট সিনের মধ্যে আর একটি সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখাবো। আমরা পৌঁছে গেলাম দ্বিতীয় গন্তব্য বেনফিশ মৎস্য দপ্তর। এখানে কিন্তু টোটোর জন্য আপনাদের 10 টাকা বহন করতে হবে এবং জন প্রতি 10 টাকা রয়েছে টিকিট মূল্য। এই হচ্ছে টোল রুম এবং এখান থেকে আমরা এখন চলে যাব বেনফিশ মৎস্য দপ্তরের ঠিক সামনে। এই হচ্ছে বেনফিশ ফেজারগঞ্জ। এখানে কিন্তু প্রচুর মাছ রয়েছে এবং মাছের স্টোর বলতে পারেন এটা। এখান থেকে প্রচুর জায়গায় কিন্তু মাছ সাপ্লাই হয়ে থাকে। চলুন এবার আপনাদেরকে এই যে ট্রলার বোটগুলো রয়েছে না, সেই ট্রলার বোটগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দেবো। আর একটা কথা, এখান থেকে কিন্তু সুন্দরবন ভ্রমণ করা যায়। আমি একটা সাইনবোর্ডে আপনাদেরকে একটু নথিপত্রটা দিয়ে দিচ্ছি, কন্ট্যাক্ট নম্বর রয়েছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন বা কন্ট্যাক্ট করতে পারেন। আর এই রয়েছে কিন্তু ট্রলার বোট, যেখানে মাছ নিয়ে আসা হয়, সামুদ্রিক মাছ এবং তার সাথে প্রচুর ছোট বড় নানান ধরনের মাছ কিন্তু এখানে আনা হয়ে থাকে। আর এখান থেকে যেমনটা বলছিলাম সুন্দরবন ভ্রমণ করতে পারেন। আপনাদেরকে কিছুক্ষণ আগেই দেখিয়ে দিলাম, এই রয়েছে কিন্তু একটি বোট, যেটা লঞ্চ বোট আমি দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তবে এখন যেহেতু দুপুরবেলায়, তাই কিন্তু এখন কোনো মাঝি ভাইরা নেই বা এখানে কোনো মাছের ক্যারেট আপনাদেরকে দেখাতে পারলাম না। এগুলো কিন্তু বিকেলের দিকে আপনারা আসলে দেখতে পারবেন। আর এদিকে রয়েছে প্রচুর ম্যানগ্রোভ অরণ্য। আর এই হচ্ছে লঞ্চ বোট, যেটাই করে আপনারা সুন্দরবন ভ্রমণ করতে পারেন। পৌঁছে গেলাম বেনফিশ মৎস্য দপ্তর। এটা কিন্তু আমাদের দ্বিতীয় স্পট লোকাল সাইট সিনের মধ্যে। গরম কিন্তু চরম পড়েছে। আমাদের তৃতীয় গন্তব্য চলে আসলাম কার্গিল সি বিচ। কার্গিল সি বিচকে কিন্তু অনেকে দীঘা বলে পরিচিত দেন, কারণ এখানে বড় বড় বোল্ডার রয়েছে। কার্গিল সি বিচটাকে কিন্তু অনেকেই দীঘা বলে মনে করে, কারণ এখানে রয়েছে কিন্তু বোল্ডার, যেটা সিমেন্টের বোল্ডার। এই যে সামনের দিকে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, প্রকৃতি পরিবেশ খুব সুন্দর। কার্গিল সি বিচ থেকে আপনারা জম্মুদ্বীপ দেখতে পারবেন এবং মৌসুনী আইল্যান্ডটা দেখতে পারবেন। এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি কার্গিল সি বিচে। আর কার্গিল সি বিচের যদি ওয়েদারটা আপনাদেরকে বলি না, জাস্ট ফাটাফাটির মাইন্ড ব্লোয়িং ওয়েদার। কারণ এত সুন্দর সমুদ্র সৈকত হয়তো আপনারা অন্যান্য সময় যখন আসবেন তখন ফাটা থাকবে, হয়তো দেখতে পারবেন না, কিন্তু এখন চমৎকার লাগছে দেখতে। আমরা পৌঁছে গেলাম আমাদের চতুর্থ গন্তব্য ফেজারগঞ্জ। আর এখানে কিন্তু রয়েছে একটি গঙ্গা মাতার মন্দির, রয়েছেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মন্দিরের ঠিক চূড়ায়। চলুন আপনাদেরকে একটু মন্দিরটা দর্শন করাই, যেখানে আমাদের স্বয়ং গঙ্গা মাতা বিরাজমান রয়েছেন। মন্দিরটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং ঠাকুরকে দর্শন করে তারপর আমরা সি বিচটা একটু দেখে নেব। ফেজারগঞ্জ সি বিচ, এই হচ্ছে মন্দিরের ভেতরে অংশ, যেখানে গঙ্গা মাতা রয়েছেন, আরও অনেক দেবদেবী রয়েছেন। সত্যিই খুব চমৎকার লাগছে কিন্তু মাকে দেখতে। এই যেখানে রয়েছে কিছু দোকানপাট, যেখানে আপনারা চা বিস্কিট এবং সকালের টিফিনও বা দুপুরে খাবারও আপনারা খেতে পারেন। আর এই হচ্ছে ফেজারগঞ্জে ফেজাজ সাহেবের বাংলো, যেটা বহু ইতিহাসকে সাক্ষী নিয়ে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। তবে এইখানে শুধুমাত্র আপনারা সি বিচটা ছাড়া আর কিছুই দেখতে পারবেন না। আর এখানে কিন্তু রয়েছে ফেজাজ সাহেবের বাংলোটি, যেটা খুবই ধ্বংসাবশের অবস্থায় রয়েছে। আর এই হচ্ছে মন্দিরের অংশ। এখান দিয়ে আমি জাস্ট চলে এলাম। চলুন একটু সামনে থেকে আপনাদেরকে দেখিয়ে দিই ফেজাজ সাহেবের বাংলোটি। আর এখান দিয়ে ওপরে উঠে গেলেই আপনারা দেখতে পারবেন সি বিচ। যদি জোয়ার থাকে অবশ্যই আপনাদেরকে সমুদ্রটা সামনে থেকে দেখাতে পারবো, আর ভাটা থাকলে কিন্তু অনেকটা দূর চলে যায়। আর এই দেখুন, এখানে ইট কিন্তু খসে খসে পড়ছে, চারিদিকে গাছপালা হয়ে গেছে বাংলোটার মধ্যে। আর এখানে কিন্তু রয়েছে যে উইল টাওয়ার, যেখানে আগেকার দিনে মানে এই টাওয়ারের মাধ্যমে কিন্তু বিদ্যুৎ সাপ্লাই হতো। জোয়ার রয়েছে বলে কিন্তু সমুদ্র সৈকত আমরা অনেকটা কাছ থেকে দেখতে পাচ্ছি ফেজারগঞ্জে। আর এখানে রাস্তা করে দিয়েছে আর এই জায়গাটা বাঁধিয়ে দিয়েছে, যাতে মানুষে এসে একটু বসতে পারে বৈকালের সময় যারা ভ্রমণ করতে আসবে এই স্থানে। আর এখান থেকে আমরা এখন জাস্ট পৌঁছে যাবো আমাদের হোটেলে, কারণ ইকো পার্ক আমি কিন্তু যাচ্ছি না। সেখানে শুধুমাত্র রয়েছে বাচ্চাদের খেলনা, আর কিচ্ছু নেই। প্রতিবারের মতন এবারও কিন্তু আমি রাজুদার হোটেলে এসে রয়েছি। বকখালি যেহেতু ট্যুর গাইড আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কোন হোটেলে থাকবেন, কি খাবেন, তো সে কারণে এবারও কিন্তু রাজুদার হোটেলে আমি রয়েছি। এবং রাজুদার মুখ থেকে একটু শুনে নেব 300 টাকা করে ভাড়াটা কি এখনও রয়েছে কি নেই? এখনও করে 300 টাকা করে ভাড়া আছে, সারা বছর থাকবে, সিজন ওয়াইজ ছাড়া।
আর আপনারা শুনতে পারলেন রাজুদার আশুতোষ হোটেলে 300 টাকায় কিন্তু আপনারা থাকতে পারবেন, তবে সিজন অফ সিজন এটা একটা ভ্যারি করে। অবশ্যই ডিসপ্লেতে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, আপনারা কন্ট্যাক্ট করে নেবেন। খুব ভালো হোটেল। এবং রাজুদাকে আর একটা প্রশ্ন করব, রাজুদা তোমার এখানে মোট কটি রুম রয়েছে এবং এসি রুম কটি রয়েছে একটু বলে দাও, ভাড়াটাও বলে দাও। আমার 6টা রুম আছে, 2টো এসি রুম আছে। এসি রুমের ভাড়া কত? 700 টাকা করে। 700 টাকা করে। সেটা কতদিন থাকবে? সারা বছর। তাহলে তোমরা শুনতেই পারলে, এই হচ্ছে আমাদের ল্যান্ড ওনার এবং মালিক হোটেল আশুতোষের রাজুদা, মাটির মানুষ। অবশ্যই তোমরা এখানে আসো, থাকো। 300 টাকায় কজনকে তুমি অ্যালাউ করবে একটা রুমে? 3 জন। নন এসি রুম? নন এসি রুম 3 জন, এসি রুম 3 জন। তাহলে তুমি শুনতেই পারলে, তো আপনারা শুনতে পারলেন তো। অসংখ্য ধন্যবাদ রাজুদা। কাপেলদের জন্য এখানে কি কি সুবিধা রয়েছে? এখানে আনম্যারিড কাপেল অ্যালাউ আছে, 18+ বয়স প্রত্যেকের যেন হয়। আর ডকুমেন্টস হিসাবে কি আনতে হবে? ওই আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা নিয়ে এলেই হবে। তাহলে এখানে আনম্যারিড কাপেল এবং ফ্যামিলি গ্রুপ ব্যাচেলার অ্যালাউ রয়েছে? হ্যাঁ হ্যাঁ। আর যদি কোনো একজন ব্যক্তি আসে? না, অ্যালাউ নেই। একজনকে রাখা হয় না, থানা পারমিশন করে নিয়ে এলে তবে রাখা হয়। তো আপনারা তো শুনতেই পারলেন, খুব সুন্দর একটি হোটেল আশুতোষ। এখানে আনম্যারিড কাপেল অ্যালাউ রয়েছে এবং সুন্দর ব্যবস্থা। আপনারা যারা বকখালিতে চলে আসছেন গাড়ি করে, অবশ্যই কিন্তু গাড়ি পার্কিং করতে পারবেন। এবং এই হোটেলে রয়েছে মোট 6টি। আশুতোষ হোটেলে প্রবেশ করতে কিন্তু এখানে বাস স্ট্যান্ড আপনাদের চোখে পড়বে। আপনারা যারা বাসে করে আসছেন, এই যে এটা হচ্ছে সরকারি বাস স্ট্যান্ড, আর এদিকে হচ্ছে আশুতোষ হোটেল চেক আউট করে নিলাম। আর আজকের এই গল্প যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আপনাদের একটি কমেন্ট আমার কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ। চলুন আবারও দেখা হচ্ছে আপনাদের সকলের সাথে নতুন একটা ভ্রমণ স্থানে। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।